নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গেল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বনবাংলো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। স্বাভাবিকভাবেই মর্মাহত সমগ্র পর্যটক মহল সহ উত্তরবঙ্গবাসী। রোগীর পরিজনদের মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবারের এই ঘটনা ঘিরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি জেলা জুড়ে রাতভর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। তিস্তা মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত জারি রয়েছে হলুদ সতর্কতা। NH31 জলঢাকা নদীতে সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা। গত কয়েকদিন থেকে একটানা বৃষ্টি জলপাইগুড়িতে। বৃষ্টির কারণে সাধারণ জনজীবন ব্যাহত। রাতভর ভারী বৃষ্টি। বুধবার ভোর থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। বুধবার NH31 জলঢাকা নদীতে হলুদ সতর্কতা এবং তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা রয়েছে। ফুসছে তিস্তা সহ জেলার বিভিন্ন নদীগুলো। চিন্তা নদী পারের বাসিন্দাদের। জলপাইগুড়ি সেচ দপ্তর সূত্রে আজ সকালে জানা যায় 1147.95 কিউসেক সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ। মালবাজার মহকুমার গজলডোবায় তিস্তার জলে ভেসে গেল 2-3টি হাতি। মালবাজার মহকুমার গজলডোবার তিস্তার জলে ভেসে আসলো 2-3টি হাতি। তার মধ্যে 2টি হাতি তিস্তার লক গেটে আটকে যায়। শেষে লক গেট খুলে জল ছেড়ে বাঁচানো হলো 2টো হাতিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে একটি হাতির দল গজলডোবার তিস্তা নদীর আপার স্টিম দিয়ে পারাপার হচ্ছিল। সেই সময় হঠাৎ তিস্তার জল বেড়ে যাওয়ায় কয়েকটি হাতি জলের স্রোতে ভেসে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, 2টি হাতি ভেসে গিয়ে গজলডোবার বন্ধ 15 নম্বর লক গেটে আটকে যায়। স্থানীয়দের অনুমান আরো কয়েকটি হাতি অন্য খোলা লক গেট দিয়ে ডাউন স্ট্রিমে ভেসে যেতে পারে। এরপর স্থানীয় লোকজনদের নজরে আসে 2টি হাতি লক গেটে আটকে গেছে। তারপর তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষকে জানিয়ে লক গেট খুলে দিলে হাতি 2টি ডাউন স্ট্রিমে গিয়ে ওঠে। স্থানীয়দের অনুমান হাতিটির দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ভেসে যাওয়া এই হাতিগুলো। রাতের অন্ধকারে ভেসে যাওয়া হাতিগুলো কোথায় গেল তা খোঁজ খবর নিচ্ছে বন দপ্তর। স্থানীয় সূত্রে জানা গেছে, দলের সঙ্গে চলে গেছে এই হাতিগুলো। যাবে না আবার এদিকে আসবে, ঘুরে দেখো ওই দেখ বাচ্চাটারা টাইনি নিয়ে আসা দেখো, দেখছিস সেই কত সালের সেই গল্পের মতন ঠাকুরের এদের বাঁচার দরকার। মানে আমি এখানে আপনার চিল্লা উঠলো না, আমি একেবারে গাড়ি দাঁড়া করে দিচ্ছি। ওইদিকে আরেকটা কোথায় गेट खुले दिले तो बच्चा मरे जावे तो आधा घंटा क्या करे ये लोग अभी খুলে না, এখানে দুইটা আমরা ব্ল্যাক দেখে ওইদিকে বাইর করে দিছি। বাচ্চা অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গেল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বনবাংলো। স্থানীয় সূত্রে খবর, গতকাল আনুমানিক রাত 9:30 নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে। এই খবর ছড়িয়ে পড়তেই সর্বত্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় বাংলোটি। খবর পেয়ে দমকলের 2টো ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘরের একটি এসি থেকে শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এমনিতেই প্রায় সারা বছরই পর্যটকদের আনাগোনা থাকে এখানে, কিন্তু 15 জুন থেকে সরকারি নিয়মে জঙ্গল বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে কোনো পর্যটক ছিলেন না। বন দপ্তরের তরফে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য,
পুরনো ঐতিহ্যবাহী বনবাংলোর মধ্যে জলদাপাড়ার হলং বাংলোটি অন্যতম। জানা গিয়েছে 1967 সালে বাংলোটি তৈরি করা হয়। হলং বরাবরই পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। বহু পর্যটক নিয়মিত এখানে বেড়াতে আসেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু বারংবার এই বনবাংলোয় এসে থেকেছেন। এভাবে ঐতিহ্যের হলং বাংলো অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই মর্মাহত পর্যটক মহলও। না, এটা তো ওইদিকে দেখলে তো খুবই আমরা ফর্চুনেটলি ওখানে টুরিস্টরা ছিল না ওই টাইম, আদারওয়াইজ তো আরও দুর্ঘটনা ঘটতে পারতো। ওইদিকে ফর্চুনেটলি বলে স্যার এসি সুইচ অফ থাকলে হয় স্যার? আমরা ইলেকট্রিক্যাল ওদের ওপিনিয়নটা নিব কী কারণ হতে পারে। আমরা এখন প্রাইমা ফেসি বলছি, কোনো অন্য অ্যাঙ্গেলটা আমরা রুল আউট করবো না, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল এক্সপার্ট তো নেই, কিন্তু আমরা ওদের ওপিনিয়নটাও নেব। আগুন কি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে জানা গেল? এখন তো রাত্রেবেলায় মানে ও তো অলরেডি 1 ঘন্টার মধ্যে সব কিছু জ্বলে গেছে, মোস্টলি 1 ঘন্টার মধ্যে। স্যার বাংলো ছাড়াও আর কি কি জ্বলছে? না 1 ঘন্টা 10 মিনিট দেখুন, কভার দিলে তো ওদের তো ওখান থেকে আসতে তো সময় লাগবেই, তো ট্রাভেলিং ডিস্টেন্স তো থাকবে। এখানে যে রাস্তা এই যে আপনার 12-14 কিলোমিটার রাস্তা, এটা তো ট্রাভেল করতেই নর্মাল গাড়িতেই 8 ঘন্টা লেগে যায়। স্যার আমাদের প্রবেশের কোনো অনুমতি হবে? আমরা একটু ছবি করতে। না, ছবিটা আপনাদেরকে আমরা পার্ক অথরিটি থেকে ছবি ভিডিও যা লাগবে আমরা প্রোভাইড করে দিচ্ছি। যেহেতু এখন ন্যাশনাল পার্কটা ভিজিটার প্লেস সবার জন্য বন্ধ আছে, ওই জন্য আমাদের অথরিটি বলেছে কি ওদেরকে কী ফ্যাক্টস লাগবে, কী লাগবে ওরা প্রোভাইড করতে বলেছে। ওদের অনুমতি নিয়ে আপনাদেরকে আপনারা নাম্বার শেয়ার করে নেবেন, আপনাদেরকে সবাইকে আমরা যা ইনফরমেশন লাগবে। স্যার আর কি কি পড়লো? আর কি কি পড়লো স্যার? অ্যাসেস করবো এখন কতটা ক্ষতি হয়েছে। স্যার পর্যটনে কতটা প্রভাব পড়তে পারে? পর্যটনে এটা তো যেহেতু এখন তো সিজন 3 মাস বন্ধ আছে, তারপরে তো আমরা এটা খুলে দিতাম। এটা তো খুবই বিখ্যাত একটা বাংলো আছে, আমাদের হেরিটেজ বাংলো আছে, তো তারপরে আমরা দেখবো সরকার অনুমতি নিয়ে এটাকে কীভাবে রিবিল্ড করা যায় সেটা আমরা ভাববো। ফের রোগীর পরিজনদের মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। যদিও নিরাপত্তা কর্মীদের দাবি তাদেরকেই মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, ফলত 2 মহিলা নিরাপত্তা কর্মীকে আহত অবস্থায় হাসপাতালেই ভর্তি হতে হয়েছে বলে দাবি। বুধবারের এই ঘটনা ঘিরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশও। নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগের সিদ্ধান্ত ওই রোগীর পরিজনদের। অভিযোগ, আজ যখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের রোগীকে দেখার জন্য রোগীর 2 পরিজন মা ও মেয়ে আসেন, তখন হাসপাতালের গেটে থাকা মহিলা নিরাপত্তা কর্মীরা তাদের সাথে দুর্ব্যবহার করেন। প্রতিবাদ করলে হাসপাতালের একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে মহিলা নিরাপত্তা কর্মীরা তাদের দুজনকে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর ওই রোগীর পরিজনেরা হাসপাতালের 2 মহিলা নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে তাদের উপরেই চড়াও ও মারধর করার অভিযোগ তুলেছেন অভিযুক্ত হাসপাতালের 2 মহিলা সিকিউরিটি গার্ড। এই বিষয়ে তারা জানেন, হাসপাতালে 8 জন মিলে ঢুকেছিল। যখন তারা বেরিয়ে যাচ্ছিল, তাদের মধ্যে একটি মেয়ে বিনা কারণে তাদের গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাদেরই মারধর করা হয় বলে দাবি। ঘরে আটকে রেখে কাউকে মারধর করা হয়নি, যাতে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া যায় তার জন্যই একটি ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে দাবি তাদের। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। আমাদেরকে পার্সোনালি মারার জন্য অ্যাটাক করছে, আমাদেরকে উপর থেকে ধাক্কা দিয়ে নিচে নামায় নিয়ে আসছে। এই যে এখন ওই ছাপই এর ছাপ দেখেন, এই ছাপ ফেলাই এখানে ফেলাই দিয়ে দিতা ছাপ হয়েছিল ফ্লোরের মধ্যে। আমার নাম মামুনি। কি হয়েছিল ঘটনা? ঘটনা হয়েছিল আমরা এখানে পেশেন্ট দেখতে আসছি, এখানকার স্টাফ আমাকে আর আমার মাকে ধরে মারধর করছে। কেন? কোন বিনা কারণে। ওদেরকে বের হতে বলছে, আমরা বের হয়ে আসছি, ওদেরকে কে না কে মোটি বলছে, দায়িত্বকে আমাদের দেখা যেত। উনি আগে যাচাই করুক কে মারছে না মারছে, আমাকে আসে উল্টা মারবে কিসের জন্য? স্টাফ রুমে ঢুকে আমার মাকে আমাকে মারছে কিসের জন্য? আর যত ছেলে স্টাফ ছিল ওরা সাথ দিছে, ওরা রুম বন্ধ করে দিছে, আর সব মহিলা স্টাফগুলো আমার মাকে আমাকে মারছে। আমি বিচার চাই বাস। কেন মারবে এত বড় পাওয়ার? আজকে দেখা হইছে অফিস ঘরে রাইতে আমার মাকে আমাকে মারছে, আমাকে মারে অজ্ঞান করে দিছে। আর পুলিশ আসে আমাকে দোস্ত দুজনেরই বেশি, একসাথে কোনো তালি বাজে না, তাহলে পুলিশ আসে আমাকে কেন খাইলো? কতজন মিলে করলো? কতজন মিলে? টোটাল স্টাফ
সিকিউরিটি স্টাফ ছেলেগুলো প্ল্যান করে বাইরে ছিল আর মহিলাগুলো আমার মা তো ডাকতে দরজা খোলার জন্য ওরা দরজা খুলে নাই, দরজাটা লাগাই দিল। ওই রুমে সিসি ক্যামেরা নাই, কিন্তু প্রথম যেটা ঝামেলা লাগছে ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দেখাচ্ছে না। ওদের নাকি এটা আমাদেরকে নাকি দেখাতে পারবে না ওরা। আমার নাম শুক্লা ঘোষ দাস, সিকিউরিটিতে। সমস্যাটা হলো ওরা 8 জন মিলে ওয়ার্ডের ভিতরে ঢুকেছিল, তার মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটাও বেডে শুয়েছিল। তা ওদেরকে বের হইতে বলছে, ছেলেটা উঠে গেছে। এবার মেয়েটা কি করছে, মেয়েটা ওরা 8 জন বের হচ্ছে আর আমাকে গালিগালাজ করছে, ওরা সিঁড়ি দিয়ে নামছে। তা আমি বললাম তোমরা আমাকে গালিগালাজ করছো কেন? মেয়েটা উল্টা দিকে ঘুরে কি গালিগালাজ করছে বলে চুপ মোটি, আরো বাজে গালি দিছিল। হ্যাঁ, তখন আমি বললাম যে তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এবার ও ঘুরে কি করছে আমি তো বুঝতে পারিনি, যে ও ঘুরে ঠাটায় ঠাটায় আমাকে তারপরে চর মারার পর আমি বলছি তুমি আমাকে মারছো কেন? তারপরে ওর মাটা চুলের মুঠি ধরছে আর মেয়েটা এদিকে আমাকে ঠাটায় চর মারছে। আর ওই ফাঁকা দিয়ে ওর সময় ভিড়, সব পেশেন্ট পার্টিরা উঠছে সেকেন্ড ফ্লোরে দেখাবে জন্য। ওই সময় আগরে পা দিয়ে সমানে আমাকে লাঠি মারছে, আবার পেটে 5-5টা অপারেশন। এবার যত মানে চর মারচার চুলটা এরকমভাবে ধরছে যে আমি নড়তে পারছি না। আমি তো ডাক্তার দেখিয়ে ভর্তি হচ্ছি। এবার ওদেরকে তো মারার মতো সেরকম নাই। এবার ছেলে আমাদের তো সব ছুটির সময়, সেই সময় দরজা বন্ধ করে মারধরের একটা অভিযোগ মারধর করেনি কেউ, কিন্তু আমি তো ডাক্তার দেখাতে চলে গেছি, এই যে আমার জ্বালাপোড়া করছে জন্য। এইবার ও বলছে যে হচ্ছে পুলিশকে খবর দেবে, কোনো মারামারি করার দরকার নেই, পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে, পুলিশ বিচার করবে। রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে বুধবার জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে শানুপাড়ায় 25 জন দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হলো। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন দাস, জেলা যুব ইন্টাকের সভাপতি ও পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, শানুপাড়া মহিলা কংগ্রেস সভানেত্রী শিপ্রা রায়, রাখি ভগত, অতসী সরকার, অমিত রায়, রবি রায় প্রমুখ। মানুষের মধ্যে যাতে ভালোবাসা পৌঁছে দিতে পারি তার জন্যই এদিনের এই ছোট্ট প্রয়াস বলে জানান গণেশ ঘোষ। আমাদের প্রিয় নেতা শ্রী রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে শানুপাড়ায় আমরা প্রায় 25 জন দুস্থদের মশারি বিতরণ করলাম। আপনারা জানেন যে সারা দেশে যে ঘৃণা এবং হিংসার রাজনীতি চলছে, এই রাজনীতি থেকে দূরে রাহুল গান্ধীর যে মোহাব্বত কি দোকান, আমরা শানুপাড়ায় প্রথম মোহাব্বতকে দোকান খুলেই ভোটে জয়ী হয়েছিলাম এবং আজকেও আমরা তার জন্মদিন উপলক্ষে মানুষের কাছে যাতে ভালোবাসা পৌঁছে দিতে পারি তার একটা ছোট্ট প্রয়াস আমরা করলাম। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। ডাইভারশন ভেঙে যাওয়ার কারণে হু হু করে জল বেড়ে যাচ্ছে কৃষি জমিতে। ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ফসল সমস্ত কিছুই জলের তলায়, কার্যত দিশেহারা বাসিন্দারা। বুধবারের এই চিত্র ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আংরা ভাষা এলাকার। এই ঘটনার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে দুটি গ্রামের মধ্যে। ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ বলে অভিযোগ। শুধু তাই নয়, ডাইভারশন ভেঙে যাওয়ার ফলে স্থানীয় প্রায় 20টি বাড়ি জলমগ্ন হয়েছে বলে দাবি। যদিও এদিন এলাকায় পৌঁছান স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ গ্রাম পঞ্চায়েত প্রধান। সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ দ্রুত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবণী দে ঘোষ। পাশাপাশি এদিন যাতায়াতের জন্য অস্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান। উল্লেখ্য, দীর্ঘ একটা সময় ধরে এলাকায় বেহাল ব্রিজের সংস্কারের জোরালো দাবি ওঠে। পরে জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়। সে সময় মানুষের যাতায়াতের জন্য
পাশেই ডাইভারশন তৈরি করা হয়। আর বর্ষা নামতেই সেই ডাইভারশন ভেঙে বিপাকে পড়েন দুই এলাকার মানুষ। এই যে আমাদের রান্নাঘরে জল ঢুকে গেছে, আমাদের রান্না করার কোনো ব্যবস্থা নাই। জল বের করার কি কোনো ব্যবস্থা নেই? জল বের ঢুকে জল পুরাটাই ডুবে গেছে, রান্নাঘরে ঢোকারও কোনো ইয়ে নেই আমাদের। স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন বিষয়টা? ওই যে পঞ্চায়েত সকালে দেখলো। কি বলছেন? ও কি বলছে কে জানে, ও তো ভিডিও করে আনলো, এখন ওই জানে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন কি আমরা এতে খাওয়া দাওয়া রান্না করা বড় কষ্ট হবে, এটাই আমাদের সমস্যা। এটা কি প্রত্যেক বছরের সমস্যা নাকি? হ্যাঁ, প্রতি বছর এই সমস্যা হয়। এই ক্যানেলেরই জল বাড়িতে ঢোকে নাকি বৃষ্টির জল? এই ক্যানেলটাই ভাঙার পরে এখন মনে করো বেশি হয়েছে, আশাবাদ তো জল ঢুকতো আবার বাইরে যেত, এখন তো বাঁধটা বাঁধা ছিল কারণে জলটা বাইরেতে আমাদের অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, আপনার নাম? নিতারানী মজুমদার। বলছিলাম ডাইভারশন ভেঙে গিয়েছে, একেবারে দুই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ডাইভারশনের কাজ তো সামনে, স্থায়ী ব্রিজের কি অবস্থা? স্থায়ী ব্রিজ তো অনেক আগেই, অনেক পূর্বেই মানে কাজ স্টার্ট হয়েছিল, কিন্তু সেটা জানি না কন্ট্রাক্টর মহাশয় কি করছেন। এত তো সময় লাগার কথা না। সবারই জানা যে বর্ষাকাল আসতেছে, ঠিক আছে, বর্ষাকালের আগেই ব্রিজের কাজ সম্পূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। না হওয়ার জন্যই এখানে যে ডাইভারশন দিছে এটাও ভেঙে গেছে। এখন আপনার বাঁশের সাঁকোর মতো যেটা বানাচ্ছেন সেটা কতদিন টিকবে যে হারে বৃষ্টি? এটা তো মনে হয় কি টিকবে, এটা তাহলে কি এক সপ্তাহ 2 সপ্তাহ হচ্ছে? হ্যাঁ হচ্ছে। মানে সার্বিকভাবে কি সমস্যা শুরু হবে নাকি স্থায়ী কোনো কিছু হবে কি? স্থায়ী তো ব্রিজ হচ্ছে, নির্মাণ কাজ মানে বর্তমানে স্থগিত রাখা হয়েছে বৃষ্টির জন্য, জলের জন্য করতে পারছে না, কিন্তু এটা বৃষ্টি শুরু হওয়ার আগেই সম্পূর্ণ হওয়া উচিত ছিল, কিন্তু সেটা করতে পারেনি কন্ট্রাক্টর। আচ্ছা, আপনার এখন কাজ একদম মানে ধীর গতিতে চলছে কাজ। চাইছেন কি? আমরা তো চাচ্ছি যে ব্রিজটা তাড়াতাড়ি হলে ভালো হবে, কিন্তু এখন তো কাজ করা সম্ভব না। আপনার নাম? আমার নাম মহাসেন আলী। দিদি, কি দেখলেন, কি অবস্থা রয়েছে? না, পরিস্থিতি সত্যিই খুব খারাপ। এখন আপাতত ইমার্জেন্সি কাজ চলছে, আমরাও দেখতে আসলাম, দেখি কি করা যায় সাপ্লিমেন্টারি ভাবে, যাতে এই পারের লোক যাতায়াত করতে পারে সেই ব্যবস্থাটাই করা হচ্ছে। কিন্তু পাশাপাশি বলছিলাম যে 20টিরও অধিক পরিবার একেবারে জলমগ্ন, তারা তো ভীষণ সমস্যা রয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি তো, এগুলো তো জমির জলই তো বাড়িতে ঢুকেছে। এখন দেখি পঞ্চায়েতকে বলি যদি কিছু ব্যবস্থা করে দিতে পারে। পাশাপাশি এই যে স্থায়ী ব্রিজটা তৈরি হচ্ছে, সেই ব্রিজের তো খবর আমরা এর আগেও দেখিয়েছিলাম, বেহাল ব্রিজ ছিল, তো সেটার কাজ নাকি অনেকটাই ধীর গতিতে হচ্ছে এমনটা? না, এটা এখন বৃষ্টির জন্য, বর্ষা এই মুহূর্তে বর্ষা এসে পড়েছে, তার জন্যই কাজটা ধীর গতিতে। এখন তো কোনো কিছু হাত দেওয়া যাচ্ছে না, বর্ষাটা যাক তারপরে আবার হাত দেবে। এটা তো জেলা পরিষদ থেকেই হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে ডাইভারশনটা যেটা তৈরি করা হচ্ছে, এই অস্থায়ী সাঁকো এটাও তো থাকবে না, কারণ এটা থাকবে না। এটা এখন আপাতকালীন কাজ করা হচ্ছে, মানে এই মুহূর্তে তো আর কিছু করার নেই, তার জন্য আপাতকালীন কাজটা করা হচ্ছে। তাহলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া? হ্যাঁ, পরে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে। হকার্স উচ্ছেদ হলে, হকারদের পুনর্বাসন না দিলে আগামীতে রাস্তা অবরোধ করে বিভিন্ন কর্মসূচির কথা শোনালেন বামপন্থী হকার্স ইউনিয়নের সদস্যরা। আজ C2 কার্যালয়ে হকারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় স্থির হয় আগামী 2 দিনের মধ্যেই জলপাইগুড়ি পৌরসভার সাথে কথা বলবে বামপন্থী হকার্স ইউনিয়ন। যদি তাতে কোনো সুরাহা না হয় তাহলে আগামীতে তারা পথ অবরোধ সহ আরো অনেক কর্মসূচি দেবে। জলপাইগুড়ি শহরের বিভিন্ন হকাররা আজ এই সভায় উপস্থিত হয়েছিলেন। হকার্স ইউনিয়নের বক্তব্য, এর আগে জলপাইগুড়ি পৌরসভা হকার্সদের পুনর্বাসন দেওয়া সহ আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু হঠাৎ হকার উচ্ছেদ কেন তা নিয়ে প্রশ্ন জেগেছে তাদের মনে। বর্ষের সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে, ফলে প্রশাসন যেভাবে গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরের হকারদের ওপর যে অমানবিক আচরণ করছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি এবং আমরা চাই যতদিন এই হকারদেরকে নিয়ে বসে তাদেরকে নির্দিষ্ট জায়গা চিহ্নিত করে তারা কোথায় বসবেন, কিভাবে ব্যবসা করবেন, তাদের পরিবার কিভাবে প্রতিপালন করবেন, এটা যতদিন না নির্দিষ্ট হচ্ছে ততদিন তারা এখন যেভাবে তারা ছিলেন সেভাবেই তারা থাকুন, তারা তাদের ব্যবসা করুন। এবং এটা আমরা কথা দিতে পারি, তাদের সঙ্গে আমরা আলোচনা করে এটা ঠিক করেছি যে তারা মানুষের সঙ্গে সহযোগিতা করবেন এবং রাস্তাঘাট যাতে সচল থাকে, যাতে যানজট তৈরি না হয়, তারাও সেটা দেখবেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। ফলে আমরা আজকে বসছিলাম
এর আগেও আমরা বসেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। আমরা দেখব যে প্রশাসন কিভাবে কি করছে। আমরা 2-1 দিনের মধ্যেই আমরা জলপাইগুড়ি পৌরসভায় যাব, যেহেতু জলপাইগুড়ি পৌরসভা 1 বছর আগে তারা নির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে আমরা আবার জলপাইগুড়ি পৌরসভায় যাব 2-1 দিনের মধ্যেই। তারা কি চাইছেন, প্রশাসন কি চাইছেন সেটা দেখে নিয়ে তারপরে আমরা আমাদের আন্দোলনের রূপরেখা তৈরি করব। কোনো কি পথ অবরোধ বা অন্য কোনো কর্মসূচি রয়েছে? হ্যাঁ, অবশ্যই কর্মসূচি হবে। আমরা পৌরসভায় যাব এবং আলোচনা করে দেখে নিচ্ছি কি হচ্ছে। যদি এরকম হয় যে এই হকারদেরকে উচ্ছেদ করা বা তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া মানে সরাসরি তাদের পেটে লাথি মারা, ফলে পেটে যদি লাথি মারা হয় তাদের দেওয়ালে যেহেতু পিঠ থেকে গেছে, ফলে তারা রাস্তায় নামবেন, এটাই স্বাভাবিক। এবং তারা যখন রাস্তায় নামবেন আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব, তাদেরকে নিয়ে আমরা রাস্তায় থাকব এবং তাদের যে দাবি, তাদের যে লড়াই, সেই লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। আপনার নাম আর পরিচয়? শুভাশিস সরকার, CITU পশ্চিমবঙ্গ রাজ্য কাউন্সিল সদস্য। নিখোঁজ মহিলার সন্ধানে ফটো নিয়ে হন্যে হয়ে ঘুরছেন পরিবারের লোকেরা। এ দৃশ্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। পরিবারের তরফে দাবি করে জানা গেছে নিখোঁজ ওই মহিলার নাম রাঞ্জু আগরওয়াল। গত রবিবার মহাবীর স্থান এলাকা থেকে নিখোঁজ হয়েছেন ওই মহিলা। সংশ্লিষ্ট এলাকায় থানায় ওই মহিলার নামে নিখোঁজ ডায়েরি করেছেন তার পরিবারের লোকেরা। তবে শিলিগুড়ির ওই নিখোঁজ মহিলাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চত্বরে দেখা গিয়েছে বলে পরিবারের লোকেরা খবর পেয়েছেন। তাই ওই মহিলার ছবি লাগিয়ে মেডিকেল চত্বরে হন্যে হয়ে ঘুরছেন নিখোঁজের পরিবারের লোকেরা। আর মঙ্গলবার সন্ধে নাগাদ সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়, যদিও তারা সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। तो बात फोटो लेके घूम रहा है क्यों, क्या है? आप बोलिए पहले। ये मेरी फ्रेंड की मम्मी की फ़ोटो है। संडे को महावीर स्थान से गायब है 6:30 बजे से। इनका कोई इन्फॉर्मेशन नहीं मिल रहा है। अभी हम लोग को पता चला, बोला यहाँ पे है तो हम लोग आए। हम लोग इनको ढूंढ नहीं पा रहे हैं। प्लीज़ इनका किसी को भी कोई इन्फॉर्मेशन मिले नीचे दिए हुए नंबर पे प्लीज़ कांटेक्ट कीजिए। हम लोग बहुत परेशान हैं, इनके घर वाले। प्लीज़ रिक्वेस्ट है सबसे हाथ जोड़ के। कहाँ से गुम हो गया हो? महावीर स्थान से। अभी तो यहाँ पर लोग देखने आए थे, तो यहाँ पर जो स्टाफ है लोग बोले कि ऐसी औरत, हम फोटो दिखाए तो बोली हाँ ऐसी लड़की भर्ती थी, ऐसी औरत भर्ती है। तो हम लोग इससे दौड़ कर आए, लेकिन बोली कि मतलब कुछ देर पहले थी लेकिन अभी कहीं चली गई। तो वही हम लोग ढूंढ रहे हैं कि आसपास। आपका नाम? मेरा नाम किरण अग्रवाल। हाँ, किरण अग्रवाल। आपका नाम? शीतल डालमिया। हाँ, शीतल डालमिया। জলপাইগুড়ি টাউন স্টেশনে এখন চলছে দ্বিতীয় ওভারপুলের নির্মাণের কাজ, আর সেই কাজ চলছে জোর কদমে। 1 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায় চলছে দ্বিতীয় ওভারব্রিজ স্থাপনের কাজ। বড় লোহার ক্রেনের মাধ্যমে বসানোর কাজ শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে রেল সূত্রে খবর। আর তাই এখন চলছে দ্বিতীয় ওভারপুল স্থাপনের কাজ। এর জন্য শ্রমিকেরা বাইরে থেকে এসে কাজ করছে। এই সেতুর কাজ সম্পন্ন হওয়ার ফলে অনেক মানুষ উপকৃত হবে, কারণ ট্রেন আসার সময় একটি সেতু দিয়ে চলাচলের অনেকটাই অসুবিধে হয়। পাশে আরেকটি ওভার সেতু স্থাপনের ফলে চলাচলের সুবিধে হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। কিছুটা উন্নয়ন হচ্ছে, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলবো যে এখন যা রেলের কাজ হচ্ছে তাতে এটা তো খুবই জরুরি, খুবই দরকার। আর এটা হওয়াতে পাবলিকের সত্যিকারে এখানে যা জাম হয় তার থেকে অনেক বেশি, এটা হওয়াতে অনেক বেশি পাবলিকের অনেক বেশি ভালো হবে। এবং যা সরকার, যা কেন্দ্রীয় সরকার যেগুলো করছে এগুলো সত্যিকারই অকল্পনীয়। আশা করি ভবিষ্যতে এরকম কাজ যাতে আরও হয়, যাতে পাবলিকের, সাধারণ মানুষের কি সুবিধা হবে, মানুষের বিশেষ করে এখানে যে জাম হয় সেই যাতায়াতের পক্ষে অনেক সুবিধা হবে। এবং এখানে একটা যদি সম্ভবত সেটা ফুটব্রিজ, হ্যাঁ, যে এখানে একটা গেটটা বন্ধ হয়ে গেলে একটা পেশেন্ট নিয়ে গেলে পরে খুব অসুবিধা হয়। এবং সেই ক্ষেত্রে দিক থেকে যদি যাতায়াত করে তাতে এই জায়গাটা যদি খোলা থাকে তাহলে অনেক ভালো হবে সেই পেশেন্টের ক্ষেত্রে, এবং জনসাধারণ অনেক ভালো হবে। নাম শ্রীরাম সরকার। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক
সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। এবারের বর্ষাকাল দীর্ঘস্থায়ী হবে, আর সেই সংবাদ আবহাওয়া দপ্তর থেকে শুনেই জলপাইগুড়ির শিল্পীরা এখন দুর্গা প্রতিমা বানাতে ব্যস্ত। জলপাইগুড়ি শহরের মৃৎশিল্পীরা বলেন, এবার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বর্ষা কিছুটা দীর্ঘস্থায়ী থাকবে, তাই বর্ষা শুরুর আগের থেকেই দুর্গা প্রতিমা করার কাজে আমরা লেগেছি। মূলত এখন এঁটেল মাটি দিয়ে স্ট্রাকচার বানানোর কাজ শুরু হয়েছে। কাজ চলছে জোর কদমে। এখনো কোনো অর্ডার পাইনি, তবুও আগামীতে অর্ডার পাওয়ার জন্যই কয়েকটি বড় আকৃতির দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু করেছি। এবছরের বর্ষাকাল একটু দীর্ঘস্থায়ী হবে, তাই বর্ষা শুরুর আগেই যাতে আর কোনো অসুবিধে না হয় তাই স্ট্রাকচার বানিয়ে মাটি লাগানোর কাজ শুরু হয়েছে। এখন থেকেই আমরা দুর্গা পুজোর কাজ শুরু করছি। আগামী 3 মাস জোর কদমে এই কাজ চলবে। এখন আমাদের দুর্গা পূজার কাজ চলছে। এত তাড়াতাড়ি? রাতে বানানোর উদ্দেশ্য হলো বৃষ্টিপাতের দিন তৈরি করে রাখছেন স্ট্রাকচার? তৈরি করে রাখছি, তৈরি করাটা এখন দরকার। মানে এটা কি কন্টিনিউ কাজ চলবে? হ্যাঁ, কন্টিনিউ চলবে। এখন কি কাজ হচ্ছে? এখন বেলা বান্ধা চলছে, টাকসারের কাজ চলছে। মোটামুটি কয় মাস চলবে এই কাজ? এই কাজ 2 মাস 2.5 মাস চলবে। এটা কি অর্ডারের না এমনি? না, মানে অর্ডার পেয়ে যাবেন তার জন্য। এগুলো কি আসলে কি মাটি কালো রঙের দেখা যাচ্ছে? এগুলো এঁটেল মাটি। মানে এখন থেকে কাজ শুরু হয়ে গেছে পূজার? দুর্গা পূজার কাজ চলছে, সঙ্গে বিশ্বকর্মার কাজও চলছে। দুর্গা পূজার কি কি চলছে? দুর্গা পূজার কাজের প্রাথমিক যে কাজগুলো হয়, কাঠামো বানানো, খড়মাটি বাঁধা, এই প্রাথমিক যে কাজগুলো সেগুলো চলছে। জোর কদমে কাজ চলছে? হ্যাঁ, মোটামুটি জোর কদমে কাজ চলছে। আচ্ছা, কি মাটি ব্যবহার করছেন এখন? সমস্যা কি? আমাদের মাটির সমস্যা হচ্ছে, আমরা এখন যে মাটিটা ব্যবহার করছি এই মাটিটা আমাদের এখানকার লোকাল মাটি নয়, এটা বাইরের থেকে আসে। ওই ইসলামপুরের দিক থেকে আসে মাটিটা, ইসলামপুর মাটিকারা ওই সমস্ত সাইড থেকে মাটিটা আসে। তো এই মাটিটা একটু তুলনায় এর মধ্যে আঠার ভাগটা বেশি থাকে, একটু হার্ড হয় মাটিটা, তাই ওই খড়টাকে শক্ত করার জন্য এই বাইরের মাটিটাকেই আমরা ব্যবহার করি। বৃষ্টি হবার আগেই কি তৈরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আবহাওয়ার যা পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে এবার বৃষ্টিটা একটু দীর্ঘায়িত হবে। তো সেক্ষেত্রে হয়তো আশ্বিন মাস পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো পরবর্তীকালে বৃষ্টির চাপটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে প্রতিমা শুকোতে একটু সমস্যা হবে। সেই কারণে প্রাথমিকভাবে আমরা কিছু কাজ এগিয়ে রাখছি, যাতে বৃষ্টি হলে পরেও কাজে কোনো অসুবিধা না হয়। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 86 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গেল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বনবাংলো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। স্বাভাবিকভাবেই মর্মাহত সমগ্র পর্যটক মহল সহ উত্তরবঙ্গবাসী। রোগীর পরিজনদের মারধরের অভিযোগ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবারের এই ঘটনা ঘিরে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।